আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতিসংঘ ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, মার্কিন এবং যুক্তরাজ্যের আইন প্রণেতাগণ, কমনওয়েলথের মতো প্রতিষ্ঠান সহ সকলেই অবৈধ ইউনূস সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে। ইউনূস সরকার সেসবের তোয়াক্কা না করে একটি সাজানো নির্বাচনে ক্ষমতা তুলে দিয়ে গেছে তারেক রহমানের হাতে। এবার সেসব চিঠির দায় এবং দায়িত্ব এসে পড়েছে তারেক রহমান সরকারের হাতে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারেক রহমানও হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এসব চাপ অগ্রাহ্য করার চেষ্টা করছেন। কিন্তু শেষ একটি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন ক্ষমতা হস্তান্তর হয়, তখন পূর্বসূরিদের রেখে যাওয়া কূটনৈতিক এবং আইনি দায়ভার উত্তরসূরিদেরই বহন করতে হয়। বাংলাদেশে বর্তমানে ঠিক এমনই একটি পরিস্থিতি বিরাজ করছে। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার আগে বাংলাদেশের রাজনীতিতে যে নজিরবিহীন সংকটের জন্ম দিয়ে গেছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগকে সম্পূর্ণ বেআইনিভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা, কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া। ২০২৫ সালের ২৯শে ডিসেম্বর জাতিসংঘের ৩ জন মানবাধিকার বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি বেন সাল, ম্যাথিউ গিলেট এবং মার্গারেট স্যাটারওয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের কাছে একটি অত্যন্ত কঠোর এবং আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার এবং মত প্রকাশের অধিকার হরণের মতো বিষয়গুলোতে গভীর উদ্বেগ জানানো হয়েছিল। জাতিসংঘ স্পষ্টভাবে জানিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের উপর এমন সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা নাগরিক এবং রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির বা আইসিসিপিআর এর সরাসরি লঙ্ঘন। অথচ সেই চিঠির কোনো সন্তোষজনক বা আইনসম্মত জবাব অবৈধ ইউনূস সরকার দিতে পারেনি বা দেয়নি। জাতিসংঘের ওই চিঠিতে সুনির্দিষ্টভাবে দুটি প্রশ্ন করা হয়েছিল এবং জবাব দেওয়ার জন্য ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ ইউনূস সরকার সেই সময়সীমার মধ্যে কোনো উত্তর না দিয়ে এক প্রকার নীরবতা অবলম্বন করেছে, শুধু তাই নয়, পালিয়ে গেছে। কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। আন্তর্জাতিক কূটনীতি এবং আইনে এই প্রস্থানের অর্থ অত্যন্ত গভীর। যখন মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অধিকার হরণের মতো গুরুতর প্রশ্নে কোনো সরকার জবাবদিহি করতে ব্যর্থ হয়, তখন ধরে নেওয়া হয় যে তাদের গৃহীত পদক্ষেপে কোনো আইনগত ভিত্তি ছিল না। মূলত জুলাই সন্ত্রাস এবং তার পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে জাতীয় নিরাপত্তার ধোঁয়াশা তুলে আওয়ামী লীগের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় খুব দ্রুতই বুঝতে পেরেছিল যে নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের অপরাধের বিচার করার পরিবর্তে পুরো একটি রাজনৈতিক দল, তার প্রকাশনা, গণমাধ্যমের উপস্থিতি এবং নির্বাচনী অংশগ্রহণকে নিষিদ্ধ করা মূলত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার একটি আইনি মোড়ক ছিল মাত্র। জাতিসংঘের বিশেষজ্ঞরা তাদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক বহুত্ববাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। দল নিষিদ্ধ করার পাশাপাশি নির্বিচারে গ্রেপ্তার এবং আইনি অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টিও আন্তর্জাতিক মহলের নজর এড়ায়নি। আওয়ামী লীগের সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা থাকলেই গণগ্রেপ্তার, সাংবাদিক এবং আইনজীবীদের আটকে রাখা এবং বিচার বহির্ভূত নিপীড়নের অভিযোগ জাতিসংঘের চিঠিতে স্পষ্টভাবে স্থান পেয়েছে। জুলাই সন্ত্রাস পরবর্তী সময়ে যারা প্রকৃত সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদের অনেককে ঢালাও দায় মুক্তি দিয়ে উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালানো হয়েছে। এমনকি শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় পছন্দ মতো আইনজীবী না পাওয়া এবং পর্যাপ্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক বিচারিক মানদণ্ডের পরিপন্থী হিসাবে চিহ্নিত হয়েছে। এসব কিছুর মধ্য দিয়ে অবৈধ ইউনূস সরকার মূলত একটি আওয়ামী লীগবিহীন রাজনৈতিক ক্ষেত্র তৈরি করেছিল, যার চূড়ান্ত পরিণত ছিল একটি প্রশ্নবিদ্ধ এবং সাজানো নির্বাচন এবং সেই নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় আনা। সেই সাজানো নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, তবে জামায়াতকে নয়, তারেক রহমানের হাতে, যাকে বিশ্লেষকরা নির্দ্বিধায় ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে অভিহিত করছেন।
এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কাঠামোগত রাজনৈতিক শূন্যতা এবং আন্তর্জাতিক জবাবদিহির চরম অভাব অবৈধ ইউনূস সরকার রেখে গেছে। ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে তারেক রহমানের প্রশাসন কি তার দায় এড়াতে পারবে? পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো তাদের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই গুম খুনের বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছিল। মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য এবং যুক্তরাজ্যের আইন প্রণেতারাও একটি সর্বদলীয় অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তারা প্রত্যেকেই একমত যে বাংলাদেশের মতো একটি জনবহুল এবং ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক রাজনৈতিক দলটিকে নির্বাচনের বাইরে রেখে কোনোভাবেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এবং সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে গত ১ মাসেই। এখন এই বহুমুখী আন্তর্জাতিক চাপের পুরো কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তারা হয়তো ভাবছেন যে পূর্ববর্তী অবৈধ ইউনূস সরকারের মতো তারাও নীরবতা পালন করবে কিংবা অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই চাপকে পাশ কাটিয়ে যাবেন। কিন্তু বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক রীতিনীতি এবং মানবাধিকার চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘমেয়াদে টিকে থাকা যে কারো পক্ষেই প্রায় অসম্ভব। উপরন্তু তারেক রহমানের সরকারের এর আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। জাতিসংঘের এই চিঠির উত্তর না দিয়ে তিনি কি নির্বাচিত হতে পারবেন বলে মনে করেন? আমি মনে করি না। বিশেষ করে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান যখন আনুষ্ঠানিকভাবে জবাবদিহি চায়, তখন তাকে এড়িয়ে যাওয়ার অর্থ হলো রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমশ একঘরে হয়ে পড়া। অবৈধ ইউনূস সরকার সাময়িকভাবে ক্ষমতা দখল করে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রস্থান নিশ্চিত করলেও ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের প্রশাসনকে একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্র পরিচালনার অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে। যদি তারা আওয়ামী লীগের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে একটি উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশের উপর অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার খড়গ নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে ফটো শহীদুল আলম বলেছেন যে বাংলাদেশের উপর নাকি আমেরিকান নিষেধাজ্ঞা আসবে। আমিও মনে করছি নিষেধাজ্ঞা আসবে, তবে ফটো শহীদুল যে কারণে বলেছিলেন সে কারণে নয়। এই কারণে যে কথা এখন বলছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের লাখ লাখ কোটি কোটি সমর্থককে আইনি মার প্যাচে রাজনীতি থেকে নির্বাসিত করা যায় না। আন্তর্জাতিক বিশ্ব এই বার্তাটি খুব স্পষ্টভাবে ঢাকার নতুন শাসকদের বুঝিয়ে দিচ্ছে। ৭ দিনের মধ্যে উত্তর দিতে বলেছে। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ মেলানো দেশি এবং বিদেশি কোনো কুশীলবের পক্ষেই সম্ভব হচ্ছে না। জাতিসংঘের চিঠি শুধু একটি সতর্ক বার্তা ছিল না, এটি ছিল বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার একটি আন্তর্জাতিক রূপরেখা বা রোডম্যাপ। অবৈধ ইউনূস সরকার সেই রূপরেখা বাস্তবায়নে চরমভাবে ব্যর্থ হয়ে নিজেদের অবৈধতাকে আরো প্রকট করে তুলেছে। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ যদি এই একই ভুল পথে হাঁটে, তবে তাদের পরিণতিও খুব সুখকর হওয়ার কোনো কারণ নেই। রাজনীতিতে সাময়িক সুবিধা লাভের জন্য একটি বৃহৎ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কৌশল হয়তো কিছুদিন কাজ করতে পারে, কিন্তু আন্তর্জাতিক মহলের কড়া নজরদারি এবং আইনের শাসনের বিশ্বজনীন মাপকাঠিতে তা কখনোই ধোপে টেকে না, টিকবে না। তারেক রহমানের সরকারের সামনে এখন একটাই বাস্তবসম্মত পথ খোলা রয়েছে। হয় তারা জাতিসংঘের ১০টি প্রশ্নের সদুত্তর দিয়ে গণতান্ত্রিক বহুত্ববাদ ফিরিয়ে আনবে এবং অবিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, নতুবা আন্তর্জাতিক অঙ্গনে একটি বিচ্ছিন্ন, কর্তৃত্ববাদী এবং অগণতান্ত্রিক সরকার হিসেবে নিজেদের অনিবার্য পতন ডেকে আনবে। চোরায় হয়তো ধর্মের কাহিনী শোনে না, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির নির্মম অর্থনৈতিক এবং কূটনৈতিক বাস্তবতা শেষ পর্যন্ত যে কোনো অগণতান্ত্রিক শাসককেই সঠিক পথটি বেছে নিতে বাধ্য করে। তারেক রহমানের সরকার এখন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি।
একদিকে তাদের দলীয় রাজনীতির স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ এবং বৈধতার সংকট। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন এবং নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। কিন্তু একই সাথে তারা সতর্ক করেছেন এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক গোষ্ঠী এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই প্রেক্ষাপটে তারেক রহমান সরকারের সামনে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। প্রথমত, তারা জাতিসংঘের প্রশ্নগুলোর জবাব দিতে পারেন এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন। দ্বিতীয়ত, তারা ইউনূস সরকারের মতো নীরব থেকে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করার চেষ্টা করতে পারেন। তৃতীয়ত, তারা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে মুক্তি দিয়ে এবং দলের আংশিক কার্যক্রমের অনুমতি দিয়ে আন্তর্জাতিক চাপ কমানোর চেষ্টা করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো তারেক রহমানের সরকার ইউনূস সরকারের ধারাবাহিকতা আসলে জুলাই সন্ত্রাসের পর থেকে যে রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার জন্য তারেক রহমানের সরকার, ইউনূসের সরকার সমানভাবে দায়ী। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার অর্থ হবে তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এটা তারা বোঝে। একই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেসব প্রত্যাহার করতে হবে, কারণ সেসব মামলা সমস্ত বিএনপি নেতাকর্মীরাই করেছে। হাজার হাজার নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। এসব করা তারেক রহমান সরকারের জন্য হয়তো রাজনৈতিকভাবে আত্মহত্যার শামিল হবে, সেটা তারা মনে করছে, কিন্তু এসব করলে আত্মহত্যা করতে হবে না সরকারকে। অন্যদিকে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের চিঠির পর আরো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ আসতে পারে। ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা সহ অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো থেকে চাপ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ যেসব দেশের সাথে জড়িত, তারা যদি এই বিষয়ে অবস্থান নেয় তাহলে পরিস্থিতি আরো জটিল হবে। বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক বৈধতা অর্জন। একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের প্রধান এবং পুরনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে তারা কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের বৈধতা প্রমাণ করবেন বলুন তো? জাতিসংঘের চিঠিতে যে উদ্বেগের কথা বলা হয়েছে তার জবাব না দিলে তারাও ইউনূস সরকারের মতো একটি অবৈধ সরকার হিসেবেই বিবেচিত হবেন। কোনো সন্দেহ নেই। আমার কোনো সন্দেহ নেই। আপনাদের আছে? অবৈধ ইউনূস সরকার অবৈধ আদালতে বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে গেছে। শুরু থেকেই এই আদালতকে অবৈধ এবং এর বিচার অবৈধ আখ্যা দিয়ে সাধারণ মানুষও কথা বলছে। এবার আন্তর্জাতিকভাবে খ্যাত আইনি প্রতিষ্ঠান অফিসিয়ালি এই ট্রাইব্যুনালে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে। এবার সরকার কি করবে? লন্ডনের খ্যাতনামা আইনি সংস্থা কিংসলে নেপলি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সরাসরি এই আইনি নোটিশটি পাঠিয়েছে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে পৌঁছেছে বলে জানা গেছে, যদিও ট্রাইব্যুনাল বলেছে তারা পায়নি। অত্যন্ত তীক্ষ্ণ এবং সুস্পষ্ট ভাষায় লেখা এই নোটিশে গোটা বিচার প্রক্রিয়াকে একটি চরম প্রহসন এবং আন্তর্জাতিক মানবাধিকার এবং বিচারিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সংস্থাটি তাদের নোটিশে বিস্তারিতভাবে তুলে ধরেছে কিভাবে শেখ হাসিনাকে সম্পূর্ণ অনুপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে এমন একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের মৌলিক কাঠামোর পরিপন্থী। তারা স্পষ্ট করেছে দেশে এখন এমন একটি বৈরী এবং ভীতিকর রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে যেখানে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে, দলটিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, দলটির পক্ষের আইনজীবীদের উপর ধারাবাহিক হামলা এবং গ্রেপ্তার চালানো হচ্ছে এবং অপরাধীদের অবাধ দায় মুক্তি দেওয়া হচ্ছে। এমনকি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এখন করা হয়েছে সংসদ সদস্য। এমন একটি একপাক্ষিক এবং ভীতিকর পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো স্বাধীন বিচারিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব। নোটিশে ট্রাইব্যুনালের বিচারক এবং প্রসিকিউশন প্যানেলের নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে এখানে চরম পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বসানো হয়েছে যাদের প্রকাশ্য মন্তব্যগুলোই প্রমাণ করে যে বিচারের রায় আগে থেকে নির্ধারিত ছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের মতো বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কথা স্মরণ করিয়ে দিয়ে কিংসলে নেপোলি কড়া ভাষায় জানিয়েছে এই বিচার প্রক্রিয়ায় ন্যূনতম কোনো স্বচ্ছতা ছিল না। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দেওয়া এই ফাঁসির রায়কে আন্তর্জাতিক আইনে এক ধরনের সামারি এক্সিকিউশন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করা যায়। আগামী 14 দিনের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার আলটিমেটাম দিয়ে তারা অবিলম্বে এই অবৈধ রায় বাতিল, মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। ৩৭ দফা সম্বলিত এই আইনি নোটিশে হাসিনার আইনজীবীরা প্রথমেই স্পষ্ট করেছেন যে তারা এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে বিচার এবং দণ্ড দেওয়া হয়েছে যা ন্যায় বিচার এবং যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মানের সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। নোটিশে আরও বলা হয়েছে যে শেখ হাসিনার বিচার এমন একটি বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে চরম বৈরিতা ছিল এবং অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেছিল। নোটিশে এই ট্রাইব্যুনালের গুরুতর লঙ্ঘনগুলোর একটি বিশদ তালিকা তুলে ধরা হয়েছে। প্রথমত, বিচারিক স্বাধীনতার সম্পূর্ণ অভাব, যেখানে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট বিচারকদের নিয়োগ এবং পক্ষপাতমূলক মন্তব্য করা হয়েছে। দ্বিতীয়ত, প্রসিকিউশনের পক্ষপাত, রাজনৈতিকভাবে সম্পৃক্ত প্রধান প্রসিকিউটরের নিয়োগ। তৃতীয়ত, যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘন। চতুর্থত, অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড প্রদান। আইনজীবীরা দৃঢ়ভাবে বলেছেন যে এই লঙ্ঘনগুলো পৃথকভাবে এবং সম্মিলিতভাবে বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ অন্যায্য করেছে, অগ্রহণযোগ্য করেছে এবং এই রায় আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। আরও মৌলিক সমস্যা হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে যে আইসিটির শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার আদৌ কোনো এখতিয়ার নেই। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধে বিচার করার জন্য প্রণীত হয়েছিল। 2024 সালে এই আইনের সংশোধনের মাধ্যমে এখতিয়ার বাড়ানো হয়েছে যা সম্পূর্ণ অবৈধ এবং এই আইনের পূর্ব প্রযোজ্যতা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। 2024 সালের ঘটনাগুলো সাধারণ ফৌজদারি আদালতের আওতায় পড়ে এবং এই ট্রাইব্যুনালের অপব্যবহার একটি গুরুতর এখতিয়ারের লঙ্ঘন। নোটিশে ট্রাইব্যুনালের নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। 2024 সালের পর বিচারক এবং প্রসিকিউশন সম্পূর্ণ পুনর্গঠন করা হয়েছে যা পক্ষপাতের ধারণা তৈরি করেছে। এই নিয়োগে স্বচ্ছতার অভাব ছিল এবং বিচারকদের অভিজ্ঞতা সীমিত। বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে এবং বিচার চলাকালে মন্তব্য থেকে পক্ষপাতের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিরক্ষা আইনজীবীদের বক্তব্য থেকেও পূর্ব নির্ধারিত রায়ের ইঙ্গিত পাওয়া যায়, যার ফলে ন্যায্য বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসিকিউশনের নিরপেক্ষতার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সম্পৃক্ততা পক্ষপাতের স্পষ্ট ইঙ্গিত দেয় এবং একপাক্ষিকভাবে বিচার পরিচালিত হয়েছে। আপনারা জানেন তাজুল ইসলাম জামায়াতের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের আইনজীবী ছিলেন। তাকে করা হয়েছে এই আদালতে প্রধান প্রসিকিউটর হিসেবে। শুধুমাত্র নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতির গুরুতর অভিযোগও উঠেছে, যার ফলে বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ন্যায্য বিচার না হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছে, হিউম্যান রাইটস ওয়াচ একই উদ্বেগ জানিয়েছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারকে সরাসরি অন্যায্য বলেছে। শেখ হাসিনাকে অভিযোগ জানানো বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। আন্তর্জাতিক আইনে অনুপস্থিতিতে বিচার কেবল অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে করা যায়। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কঠোর মানদণ্ড প্রযোজ্য, যা এখানে মানা হয়নি। ফলে এই দণ্ড আন্তর্জাতিক আইনে সামারি এক্সিকিউশন হিসেবে বিবেচিত হবে। এই বিচার আন্তর্জাতিক আইনের মৌলিক ন্যায় বিচারের মান সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। নোটিশে দাবি জানানো হয়েছে যে রায় বাতিল করা হোক, মৃত্যুদণ্ড কার্যকর না করা হোক, ভবিষ্যৎ বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী করা হোক, আওয়ামী লীগের সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সরকার এই লঙ্ঘন স্বীকার করে যথাযথ ব্যবস্থা নিক। শেখ হাসিনা তার আইনি অধিকার দাবি করেছেন এবং 14 দিনের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের এই কড়া চ্যালেঞ্জের পরপরই স্বভাবতই প্রশ্ন ওঠে এই ট্রাইব্যুনালের জন্ম প্রক্রিয়া এবং আইনি এখতিয়ার নিয়ে। জুলাই সন্ত্রাসের পর প্রতিহিংসা চরিতার্থ করার
তাড়নায় সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে এই আদালতটি সাজানো হয়েছিল। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত হয়েছিল। কিন্তু 2024 সালের একটি নির্দিষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পূর্ববর্তী ঘটনাগুলোর বিচার করার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে অধ্যাদেশের মাধ্যমে এই আইনের এখতিয়ার বাড়ানো হয়েছে। আইনের এই ভূতাপেক্ষ বা রেট্রোস্পেকটিভ প্রয়োগ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী। সংবিধানে স্পষ্ট বলা আছে, সংসদ ভেঙে দেওয়া অবস্থায় কেবল রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সাংবিধানিক প্রক্রিয়া বিন্দুমাত্র অনুসরণ করা হয়নি। বিচারক নিয়োগের ক্ষেত্রেও সংবিধানের 98 অনুচ্ছেদের চরম লঙ্ঘন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইনে বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতি অনুগত ব্যক্তিদেরকে, বিশেষ করে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে রাতারাতি বিচারক হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর চেয়েও বড় প্রহসন হলো প্রসিকিউশন প্যানেল গঠন। যিনি একসময় চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রধান আইনজীবী হিসেবে আইনি লড়াই করেছেন, তাকেই করা হয়েছে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এমন একটি ক্যাঙ্গারু কোর্টের যে শেখ হাসিনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার করার কোনো আইনি, সাংবিধানিক বা নৈতিক এখতিয়ার নেই, সেটি আজ কেবল দেশের মানুষের কাছে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ রোম স্ট্যাটিটিউডের সদস্য হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসিতে না গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো এমন একটি ঘরোয়া আদালত সাজানোর মূল উদ্দেশ্যই ছিল বিচারের নামে রাজনৈতিক প্রতিশোধের নীল নকশা বাস্তবায়ন করা। অথচ বিচারের নামে গত 1.5 বছরে যা ঘটেছে তা যে কোনো মাফিয়া সিন্ডিকেটের কার্যক্রমকেও হার মানায়। ন্যায় বিচারের বদলে এই ট্রাইব্যুনাল পরিণত হয়েছে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য এবং আসামিদের রাজসাক্ষী বানানোর এক বিশাল হাটে। প্রসিকিউটর সাইমন রেজা তালুকদার এক আসামিকে খালাস পাইয়ে দেওয়ার চুক্তিকে 1 কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন এবং অগ্রিম 10 লাখ টাকা নগদ চেয়েছেন, যার অডিও রেকর্ড জনসমক্ষে ফাঁস হয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে তাকে পদত্যাগ করতে হয়েছে, আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খোদ ট্রাইব্যুনালের ভেতরেই প্রসিকিউটররা একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে জানিয়েছেন, ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে বসে চিফ প্রসিকিউটর এবং একটি বিশেষ সিন্ডিকেট কোটি কোটি টাকার বিনিময়ে